এই দেখে নাগরাজ ও নাগিন হাত জোর করে কাঁদতে থাকে আর বলে, পরি, তোমার কাছে হাত জোর করে বলছি, নাগমণিটা ফিরিয়ে দাও। নাগমণি ছাড়া যে আমরা অচল। আমি যে জিনিস একবার হাতে নেই সেটা আর ফিরিয়ে দেই না, দূর হ বলছি। নাগরাজ আর নাগিন মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে থাকা একটা চোখা কাঠ নাগরাজের পেট ভেদ করে বেরিয়ে যায়। আহ আহ মধু নাগিন, আহ 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 নাগরাজ! কি ব্যাপার নাগিন, তোমার মন খারাপ কেন? কিছু কি হয়েছে? নাগরাজ, জঙ্গলে আমার আর ভালো লাগছে না, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। বলো, কোথায় যাবে ঘুরতে? আকাশে, নদীতে, পাতালে, তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানেই ঘুরতে নিয়ে যাব। আমি আকাশে ঘুরতে যেতে চাই, মেঘ স্পর্শ করতে চাই। আচ্ছা বেশ, আমরা এক্ষুনি যাব ওই আকাশে ঘুরতে। এই বলেই নাগরাজ তার মাথায় থাকা নাগমণিটা হাতে নেয় আর জাদু করে নাগরাজ আর মধু নাগিন ময়ূরী আর ময়ূর রূপ ধারণ করে। মধু নাগিন, আমার মনের ময়ূরী, চলো এবার আকাশের উদ্দেশ্যে রওনা দেয়া যাক। চলো ময়ূর। ময়ূর আর ময়ূররূপী নাগরাজ আর মধু নাগিন জঙ্গল থেকে আকাশের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে নাগরাজ আর মধু নাগিন মেঘ রাজ্যে পৌঁছে যায়। নাগরাজ, দেখো দেখো কি সুন্দর ধবধবে সাদা সাদা মেঘ, আমার মনটা নিমিষেই ভালো হয়ে গেল। ঠিক তখনই ময়ূররূপী নাগিন মধু নাগিনের চোখ যায় মেঘ রাজ্যে থাকা একটা রাজপ্রাসাদের দিকে। নাগরাজ, ওই দেখো মেঘ রাজ্যে একটা প্রাসাদ দেখা যাচ্ছে। আরে আরে, তাই তো, এই মেঘরাজ্যে আবার কারা থাকে? চলো তো ওই প্রাসাদে গিয়ে দেখি। এই বলেই নাগরাজ আর মধু নাগিন মেঘ রাজ্যের সেই প্রাসাদে প্রবেশ করে আর নিজেদের আসল রূপে ফিরে আসে। নাগরাজ, এই প্রাসাদ তো পুরো ফাঁকা, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কি প্রাসাদে কেউ থাকে না নাকি? এসব আমারও অজানা নাগিন, এর চেয়ে ভালো চলো আমরা প্রাসাদটা ঘুরে দেখি। এই বলেই নাগরাজ আর মধু নাগিন প্রাসাদে ঘুরতে থাকে। আসলে সেই প্রাসাদটা ডোনা নামক এক ডাইনির। নাগরাজ আর নাগিন যখন প্রাসাদে ঘোরাঘুরি করছিল, ডোনা ডাইনি সেই দৃশ্য তার কক্ষে দাঁড়িয়ে একটা জাদুই আয়নায় দেখছিল। আরে, এ আমি কি দেখছি? স্বয়ং নাগরাজ আর নাগিন আমার কক্ষে? এরা কি করতে এসেছে এখানে? ঠিক তখনই ডোনা ডাইনির চোখ যায় নাগরাজের মাথায় থাকা নাগমণির দিকে। এরা এখানে যে উদ্দেশ্যে আসুক না কেন, আমার ওই নাগরাজের মাথার নাগমণি চাই। এ কি মালকিন, আপনি তিতলি পরীর রূপ ধারণ করলেন কেন? খামোশ দাসী, আমাকে প্রশ্ন করার সাহস তোকে কে দিয়েছে? ক্ষমা করবেন মালকিন, আমার ভুল হয়ে গেছে। এই বলেই ডোনা ডাইনির দাসী সেখান থেকে প্রস্থান করে আর ডোনা ডাইনি পরিরূপে নাগরাজ আর নাগিনের সামনে আসে। নাগরাজ আর নাগিন পরিরূপে ডাইনিকে চিনতে না পেরে বলে ওঠে, নাগরাজ, ওই দেখো পরী, তার মানে এটা পরীর রাজপ্রাসাদ। নাগ নাগিন, তোদের সাহস কি করে হয় আমার প্রাসাদে প্রবেশ করার? কে সাহস দিয়েছে তোদের? পরী, আমাদের ভুল হয়েছে, তোমার অনুমতি ছাড়া এই প্রাসাদে প্রবেশ করায়, তুমি আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আমার অভিধানে ক্ষমা নামে কোনো শব্দ নেই। তোদেরকে আমি এই ভুলের জন্য কঠোর শাস্তি দিব। পরি, এই সামান্য ভুলের জন্য আমাদের শাস্তি দিও না। বেশ, তোদের শাস্তি দিব না, তবে আমি যা চাইবো তোদের আমাকে তাই দিতে হবে। তাই দিব পরী, বলো কি চাই তোমার? আমার ওই নাগমণি চাই, দে, তোদের ওই নাগমণি আমাকে দে। অসম্ভব, এ কিছুতেই সম্ভব নয়। পরি, তুমি যা চাইছো তা বৃথা, তোমার মতো লোভী আমি কখনো দেখিনি। নাগিন, চলো এখান থেকে। ওই নাগমণির দিকে আমার নজর পড়েছে, ওই নাগমণি আমাকে না দিয়ে তোরা কোথাও যেতে পারবি না। নাগমণি তুমি কখনো পাবে না, আর আমরাও এখান থেকে ফিরে যাব। নাগিন, আক্রমণ করো এই লোভী পরীকে। নাগরাজের কথা শুনে নাগিন পরিরূপী ডোনা ডাইনির ওপর বিষ ছুঁড়ে মারে। ডোনা ডাইনি তার জাদুদণ্ড দিয়ে সেই বিষ প্রতিহত করে। এখনো সময় আছে, নাগমণি দে বলছি, দিয়ে দে আমাকে। এই বলেই ডোনা ডাইনি নাগিন আর নাগরাজের দিকে জাদু ছুটতে থাকে।
নাগরাজ ও নাগিন পরিরূপী ডোনা ডাইনির দিকে পাল্টা আক্রমণ করে, কিন্তু পরিরূপী ডাইনির জাদুর তাপে নাগরাজ ও নাগিন বেশিক্ষণ টিকতে না পেরে দুর্বল হয়ে পড়ে। আর সেই সুযোগে ডোনা ডাইনি নাগরাজের মাথা থেকে নাগমণিটা ছিনিয়ে নেয়। এই দেখে নাগরাজ ও নাগিন হাত জোর করে কাঁদতে থাকে আর বলে, পরি, তোমার কাছে হাত জোর করে বলছি, নাগমণিটা ফিরিয়ে দাও। নাগমণি ছাড়া যে আমরা অচল। ফিরিয়ে দাও। আমি যে জিনিস একবার হাতে নেই সেটা আর ফিরিয়ে দেই না, দূর হ বলছি। পরিরূপী ডোনা ডাইনি জাদুর মাধ্যমে নাগরাজ আর নাগিনকে ধাক্কা দেয়। জাদুই ধাক্কার তাল সামলাতে না পেরে নাগরাজ আর নাগিন প্রাসাদ থেকে আকাশের মেঘ ভেদ করে জঙ্গলের দিকে পড়তে থাকে। নাগরাজ আর নাগিন মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে থাকা একটা চোখা কাঠ নাগরাজের পেট ভেদ করে বেরিয়ে যায়। আহ আহ মধু নাগিন, আহ আহ আহ। নাগরাজ, এ কি হয়ে গেল? নাগরাজ, আমাকে একা করে তুমি চলে যেতে পারো না। ওই পরীর জন্য আমি বিধবা হলাম। ওই পরীকে আমি ছাড়বো না। আমি সবকিছুর প্রতিশোধ নিব। মধু নাগিন নাগরাজের শোকে কাঁদতে থাকে। অন্যদিকে ডোনা ডাইনির নাগমণি হাতে নিয়ে বলতে থাকে, আমার শক্তি আজ থেকে আরো দ্বিগুণ হলো। ডাইনি শক্তি আর নাগ শক্তির অধিকারী আমি। ডোনা ডাইনির এই খুশি দেখে তার দাসী বলতে থাকে, মালকিন, এভাবে অন্যের জিনিস কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করা ঠিক নয়। দাসীর এ কথা শুনে ডোনা ডাইনি রেগে ফেটে পড়ে। মূর্খ দাসী, তোর এত বড় সাহস! আমার খুশিতে খুশি না হয়ে অন্যের জন্য শোক পালন করছিস? চলে যা আমার চোখের সামন থেকে, নয়তো আমার হাতে তোর মৃত্যু ঘটবে। ডোনা ডাইনির হুঙ্কার শুনে দাসী সেখান থেকে পালিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। একদিন মধু নাগিন একটা তরমুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। নাগরাজ, তোমাকে আমার অনেক মনে পড়ছে। মধু নাগিনের কান্নার আওয়াজ সেখানে গাছের ডালে বসে থাকা এক টুনি পাখির কানে পৌঁছায়। আমি কি দেখছি? নাগিন তার তরমুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু কেন? যাই তো জিজ্ঞেস করে দেখি তো। এই বলে টুনি মধু নাগিনের কাছে আসে আর নাগিনকে বলে, নাগিন, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? টুনি, আমার যে নাগরাজের কথা খুব মনে পড়ছে। নাগরাজ বেঁচে থাকতে আমাকে কোনো কাজ করতে হয়নি, কিন্তু দেখো এখন আমাকে চাষাবাদ করতে হয়। কেঁদো না নাগিন, মনকে শক্ত করো। এভাবে ভেঙে পড়লে তুমি প্রতিশোধ নেবে কি করে? টুনি পাখি এভাবে মধু নাগিনকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে পরিলোকের রাজকুমারী তিতলি পরি তার কক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আজ জঙ্গলে গিয়ে অনেকগুলো তাজা ফুল তুলে আনবো আর মালা বানিয়ে গলায় পরবো। দেরি না করে যাই, এখনই বেরিয়ে পড়ি। রাজকুমারী তিতলি পরি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তিতলি পরি যখন জঙ্গলের বয়ে চলা নদীর পাড়ে চলে আসে। বাহ, কি সুন্দর নদী! নদীর পানি দেখে আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে, কিন্তু এই পাখা নিয়ে আমি কি করে সাঁতার কাটবো? ভিজে গেলে যে আর উঠতে পারবো না। এর চেয়ে ভালো আমি একটা মনুষ্য রূপ ধারণ করি। এই বলেই তিতলি পরি একটা সুন্দরী মানব কন্যা রূপ ধারণ করে আর নদীতে নেমে মনের আনন্দে সাঁতার কাটতে থাকে। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর তিতলি পরি পাড়ে উঠে আসে আর মানব কন্যার রূপ ত্যাগ করে নিজের রূপ ধারণ করে। তিতলি পরির এসব দৃশ্য টুনি পাখি গাছের ডালে বসে দেখে আর বলে, পরে জঙ্গলে এসেছে, এক্ষুনি গিয়ে নাগিনকে ডেকে আনতে হবে। টুনি এই বলেই সেখান থেকে নাগিনের কাছে চলে আসে আর নাগিনকে পরীর কথা বলে। সত্যি বলছিস? পরী বনে এসেছে? চল, আমাকে নিয়ে চল। আজ আমি ওই পরীকে বন্দি করে প্রতিশোধ নিব আর নাগমণি ফিরিয়ে নিব।
নাগিন রেগে একটা রশি হাতে হন্তদন্ত হয়ে পরীর কাছে চলে আসে। আর পরী কিছু বুঝে ওঠার আগেই নাগিন টুনির সাহায্যে তার হাতে থাকা রশি দিয়ে পরীকে এমন ভাবে বাঁধে যে পরী কোনো জাদু শক্তি প্রয়োগ করতে পারে না। এ কি, এ কি, তোমরা আমাকে বাঁধলে কেন? ছাড়ো, ছাড়ো আমাকে। কেন বেঁধেছি জানিস না? প্রতিশোধ নিতে। তুই সেদিন আমাদের কাছ থেকে নাগমণি ছিনিয়ে নিয়ে সেই প্রাসাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছিস। আজ আমি তার প্রতিশোধ নিব, প্রতিশোধ। মিথ্যে, সব মিথ্যে। আমি এসবের কিছুই জানি না। আমাকে ছেড়ে দাও নাগিন, আমাকে ছেড়ে দাও। একদম অভিনয় করবি না। আমাদের নাগমণি কোথায় রেখেছিস? ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। আমি সত্যি বলছি, আমি এসবের কিছুই জানি না। বুঝেছি, তুই এত সহজে সব স্বীকার করবি না। দাঁড়া, দেখাচ্ছি মজা। নাগিন যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে ডোনা ডাইনির দাসী চলে আসে আর নাগিনের উদ্দেশ্যে বলে, নাগিন দাঁড়াও, পরীর কোনো ক্ষতি করো না। পরী নিরপরাধ, এর পিছনে অনেক বড় সত্যি আছে। মানে সত্যিটা আমি তোমাদের বলছি। এই বলেই দাসী ডোনা ডাইনির সব কথা নাগিন আর পরীকে খুলে বলে। সব শুনে পরী আর নাগিন বেশ রেগে যায়। আমার রূপ নিয়ে ওই ডাইনি এত বড় অন্যায় করেছে। নাগিন, আমাকে মুক্ত করে দাও। আমি এক্ষুনি ওই ডাইনিকে ধ্বংস করতে যাব। নাগিন পরীকে বাঁধন মুক্ত করে। পরী রেগে মেগে সেখান থেকে ডোনা ডাইনির সামনে চলে আসে আর হুঙ্কার ছুড়ে বলে, ডাইনি, তোর এত বড় সাহস! আমার রূপ নিয়ে তুই অপরাধ করিস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। তিতলি পরী ডোনা ডাইনির দিকে জাদুই তীর ছুঁড়ে মারে। ডোনা ডাইনিও পাল্টা জাদু ছোড়ে। এভাবে আক্রমণ চলতে থাকে। এক পর্যায়ে পরী একটা অগ্নি অস্ত্র প্রকট করে ডোনা ডাইনির দিকে ছুঁড়ে মারে। সেই অগ্নি অস্ত্র ডোনা ডাইনির বুক ভেদ করে বেরিয়ে যায়। ডোনা ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আর তিতলি পরী নাগমণি নিয়ে আবারও জঙ্গলে ফিরে আসে আর নাগমণি নাগিনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও নাগিন, তোমার নাগমণি। নাগিন নাগমণি নিয়ে অশ্রু ভরা চোখে পরীর দিকে তাকিয়ে বলতে থাকে, পরী, পরী বন্ধু, আমি তোমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে ওসব ওই ডাইনির কাজ ছিল। নাগিন, তুমি না আমাকে বন্ধু বললে? বন্ধু হয়ে আরেক বন্ধুর কাছে ক্ষমা চাইতে নেই যে। তুমি অনেক ভালো পরী, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, ওই দাসীকে দেয়া উচিত। কারণ আজ দাসী না থাকলে এই সত্যি তুমি আমি কেউ জানতে পারতাম না। আর আমাদের দুজনের মাঝে বেঁধে যেত তুমুল যুদ্ধ। ঠিক বলেছ পরী। দাসী, তোমাকে অনেক ধন্যবাদ সঠিক সময়ে সত্যটা আমাদের মাঝে তুলে ধরার জন্য। নাগিন, আমাকে এবার ফিরতে হবে। তুমি সাবধানে থেকো আর নাগমণিকে সাবধানে রেখো। এই বলেই পরী নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে পরীলোকে চলে আসে আর বেশ ভালোই দিন কাটাতে থাকে। এদিকে নাগিন ও নাগমণি পেয়ে অনেক সুখে দিন পার করতে থাকে। মোহনা নদীর তলদেশে এক জল রাজ্য ছিল। সেই জল রাজ্যে এক ভয়ঙ্কর মোহিনী নামের ডাইনি বসবাস করত। সেই মোহিনী ডাইনির এত ভয়ঙ্কর রূপ আর শক্তি ছিল যে সবাই তাকে ভীষণ ভয় পেত। একদিন, আমার গুরুমাতা, আপনাকে আমি আহ্বান করছি, আমাকে দেখা দিন। আজ আপনাকে আমার ভীষণ প্রয়োজন। গুরুমাতা, দেখা দিন, দেখা দিন। বল মোহিনী, বল, তুই কেন আমাকে আহ্বান করছিস? বল, কি চাস তুই আমার কাছে? বল। গুরুমাতা, আপনি আমার প্রণাম নিবেন। আপনার এই বাছা আজ আপনার কাছে একটা জিনিস চাইবে। আপনাকে দিতেই হবে কিন্তু গুরুমাতা। তুই হলি আমার শ্রেষ্ঠ শিষ্য, তোকে কিছু না দিয়ে কি থাকতে পারি? বল, বল তুই কি চাস? গুরুমাতা, আমি আরো শক্তিশালী হতে চাই। এত শক্তিশালী হতে চাই যে
আমার ইশারায় এই জল রাজ্য, স্থল রাজ্য, এমনকি আসমান রাজ্যের সবাই চলবে। আমার মনের আশা পূরণ করুন গুরুমাতা, পূরণ করুন। শোন, তোর এই মনের আশা এমনি এমনি পূরণ হবে না। তুই যদি এই জলরাজ্যের মৎস্যরানী ঝিনুকমালার একমাত্র কন্যা মণিমালার সোনার লেজ কেটে সেই লেজ যজ্ঞের আগুনে পোড়াতে পারিস, তবেই তুই তোর মনের আশা পূরণ করতে পারবি। যা, কেটে নিয়ে আয় সেই সোনার লেজ, যা। এ কথা বলে গুরুমাতা গায়েব হয়ে যায়, আর মোহিনী ডাইনি তার সর্বশক্তিমান হওয়ার উপায় খুঁজে পেয়ে বেজায় খুশি হয়ে যায় আর অট্টহাসি হাসতে থাকে। আমাকে সর্বশক্তিমান হওয়া থেকে আর কে ঠেকায়? আমার স্বার্থ হাসিলের জন্য যত ছলাকলা করতে হয় সব আমি করব, তবুও আমার স্বার্থ হাসিল করব। কোথায় কোথায় সেই মণিমালার লেজ? মোহিনী ডাইনি অট্টহাসি হাসতে হাসতে মণিমালার সোনার লেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঝিনুকমালা মণিমালাকে নিয়ে স্কুল থেকে তাদের গুহার দিকে ফিরছিল। মা, তুমি কাল থেকে আমাকে আর স্কুলে আনতে যাবে না। আমি বড় হয়েছি না, আমার অন্য বন্ধুদের মায়েরা তো তাদের আনতে যায় না। তুমি এখনো স্কুলের গেটে আমার জন্য অপেক্ষা করো বলে আমার বন্ধুরা ভীষণ হাসাহাসি করে। শোন মা, আমি তোকে কিছুতেই একা ছাড়তে পারবো না। তুই তো জানিস এই জল রাজ্যের তুই একমাত্র মৎস্যকন্যা যার এমন সোনার লেজ আছে, আর এই লেজ দিয়ে অনেক জাদুবিদ্যা করা যাবে। তাই কত দানব রাক্ষসের এই লেজের প্রতি লোভ আছে। আমি চাই না তোকে একা ছেড়ে কোনো বিপদে ফেলতে। না 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 মা, আমার কিচ্ছুতে হবে না। আমি না বড় হয়ে গেছি, আমি একা একা স্কুল থেকে যাওয়া আসা করব, বুঝতে পেরেছো? এভাবে যখন মণিমালা তার মা ঝিনুকমালার সাথে বাহানা করতে করতে স্কুল থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখনই কিছু দূর থেকে মোহিনী ডাইনি তাদের অনুসরণ করতে থাকে আর বলতে থাকে, ওই ঝিনুকমালা তার মেয়েকে বেশ ভালোভাবে আগলে রেখেছে। এত সহজে তার মেয়েকে অপহরণ করতে পারবো না, কিন্তু আমিও আমার স্বার্থ হাসিল করেই ছাড়বো। এবার সবাই দেখবে মোহিনী ডাইনির ছলাকলা। এ কথা বলেই মোহিনী ডাইনি তার রূপ পরিবর্তন করে একটা ছোট মৎস্যকন্যার রূপ ধারণ করে আর ঝিনুকমালা আর মণিমালার কাছে চলে যায়। এই মণিমালা, চল চল খেলতে যাবে, আমার কাছে বল আছে, এই দেখ। এই, কে রে তুই? আগে তো তোকে কখনো এই জল রাজ্যে দেখিনি। নাম কি তোর? উফ মা, তুমি বাচ্চ প্রশ্ন করো। তোমাকে কি সবাইকে চিনতে হবে? এই চল চল, আমি তোর সাথে খেলতে যাব, চল চল। এ কথা বলে মণিমালা যেই না সেই ছদ্মবেশে মৎস্যকন্যার সাথে খেলতে যাওয়ার জন্য তৈরি হয়, ঠিক তখনই ঝিনুকমালা মণিমালার হাত চেপে ধরে আর বলে, না না, তোর এখন খেলতে যাওয়ার দরকার নেই। চল আমরা গুহায় ফিরে যাই। না না মা, আমি খেলবো, ছাড়ো আমার হাত, ছাড়ো, আমি খেলবো মা, আমি খেলবো। কিন্তু ঝিনুকমালা মণিমালার কোনো কথা না শুনে তার হাত ধরে টেনে নিয়ে চলে যায়। আর এদিকে মৎস্যকন্যা থেকে মোহিনী ডাইনি নিজের রূপে ফিরে আসে আর রেগে ক্ষোভে ফেটে পড়ে বলে ওঠে, না না, আমি পারলাম না, পারলাম না। কিন্তু এই মোহিনী তো হাল ছাড়ার পাত্রী নয়, তার মোহমায়া দিয়ে ঠিক স্বার্থ হাসিল করে নিবে। এ কথা বলে মোহিনী ডাইনি সেখান থেকে গায়েব হয়ে যায়। শোন মণিমালা, আমি মাছ শিকার করতে আমাদের গুহা থেকে একটু দূরে যাচ্ছি। তুই কিন্তু গুহার দরজায় পাথর চাপা দিয়ে ঘুমিয়ে পড়িস। কি হলো? যা বলছি শুনেছিস তো? একদম বাহিরে বের হবি না।
ঠিক আছে মা, তুমি যা বলবে তাই করব। এরপর ঝিনুকমালা মাছ ধরার উদ্দেশ্যে গুহা থেকে বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে মোহিনী ডাইনি ঝিনুকমালার গুহার সামন দিয়ে আইসক্রিমের ভ্যান নিয়ে চিৎকার করে ডাকতে থাকে আর যেতে থাকে। ছোট্ট সোনামণিদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিম নিয়ে এসেছি, এসো এসো, আইসক্রিম খেয়ে যাও, আইসক্রিম, আইসক্রিম খেয়ে যাও। মোহিনী ডাইনির চিৎকার শুনে গুহার মধ্যে মণিমালা বলে ওঠে, আইসক্রিম? হ্যাঁ, কতদিন থেকে আইসক্রিম খাই না, যাই গিয়ে আইসক্রিম খাই। কিন্তু মা যে গুহা থেকে বেরোতে নিষেধ করেছে। আরে আরে, মা তো এখন আশেপাশে নেই, গুহা থেকে বেরোলে তো মা জানতেই পারবে না। যাই যাই, তাড়াতাড়ি আইসক্রিম খেতে যাই। এ কথা বলে মণিমালা গুহা থেকে বেরিয়ে পড়ে আর মোহিনী রূপী আইসক্রিমওয়ালির ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর তার দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, ওই যে বাবা রে, কি ভয়ঙ্কর চেহারা! এর কাছ থেকে আমি কিছুতেই আইসক্রিম খাবো না। মা, মা, কোথায়? আমাকে দেখে সবাই ভয় পায়, আমি কি এতটাই খারাপ? কেউ আমার কাছ থেকে আইসক্রিম কিনতে চায় না, কেউ আমাকে ভালোবাসে না। মোহিনী ডাইনির এমন ছলনাময়ী মায়া ভরা কথা শুনে মণিমালার ভীষণ মন খারাপ হয় আর ভণ্ড আইসক্রিমওয়ালি মোহিনীকে বলে, আহা, তুমি কষ্ট পেও না, আমি তোমার কাছ থেকে আইসক্রিম খাবো। দাও দাও, আমাকে আমাকে একটা আইসক্রিম দাও। নে নে আইসক্রিম, অনেক মজা, তুই মজা করে খা। মোহিনী ডাইনির কাছ থেকে মণিমালা আইসক্রিম নিয়ে যেমনি একবার মুখে দেয় অমনি মণিমালা তার জ্ঞান হারিয়ে ফেলে। এই তো আমার অর্ধেক কার্য সিদ্ধি হয়েছে, আমি আমার শিকার পেয়ে গেছি, এবার আমার ইচ্ছা পূরণ হবে। এ কথা বলে মোহিনী ডাইনি মণিমালাকে কোলে তুলে নেয় আর তার আইসক্রিম ভ্যান সহ সেখান থেকে উধাও হয়ে যায়। এর কিছুক্ষণ পর ঝিনুকমালা গুহার সামনে ফিরে আসে। এ কি, গুহার দরজা খোলা? মেয়েটা আমার কোনো কথা শোনে না। বারবার বলেছিলাম গুহার দরজায় পাথর চাপা দিয়ে ঘুমিয়ে পড়তে, নিশ্চয়ই পাথর চাপা না দিয়েই ঘুমিয়ে পড়েছে। এ কি, মণিমালা গুহায় নেই? হায় হায়, কতবার করে বলেছি গুহার বাহিরে না যেতে, ঠিক আমি গুহায় নেই সেই সুযোগে বেরিয়ে চলে গেছে। মণিমালা, মণিমালা! এ কথা বলে ঝিনুকমালা মণিমালাকে খুঁজতে বের হয় আর জলরাজ্যের চারদিকে খুঁজেও মণিমালার কোনো খোঁজ পায় না। ঝিনুকমালা অজানা বিপদের আশঙ্কা করে ভীষণ ভয় পেয়ে যায়। কোথায় গেল, কোথায় গেল আমার কন্যা, কোথায় গেল? হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! মণিমালা, মণিমালা, নিশ্চয়ই আমার কন্যার কোনো বিপদ হয়েছে। এ কথা বলে ঝিনুকমালা পাগল প্রায় হয়ে জলরাজ্যের চারদিকে মণিমালাকে খুঁজতে থাকে। অন্যদিকে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, কেন ধরে এনেছিস? মা কোথায়? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তোকে ধরে এনেছি কি তোর মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য? তোর জন্য আমি সর্বশক্তির মালিক হব, তোর এই সোনার লেজ আমার চাই। এ কথা বলে মোহিনী ডাইনি তার হাতে জাদু করে একটা তরবারি নিয়ে আসে আর সেই তরবারি দেখে ছোট্ট মণিমালা ভীষণ ভয় পেয়ে যায়। তোর লেজ দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা।
এ কথা বলে মোহিনী ডাইনি যেমনি তরবারি উঁচু করে মণিমালার লেজ কাটতে যায় অমনি মণিমালা জোরে চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখনই হঠাৎ করে ঝিনুকমালা সেখানে এসে প্রকট হয় আর দ্রুত এসে মোহিনীর ডাইনিকে ধাক্কা মারে। হঠাৎ করে ধাক্কার তাল সামলাতে না পেরে মোহিনী ডাইনির সামনে থাকা যজ্ঞের আগুনে পড়ে যায়। চলে গেল রে, চলে গেল, আমার শরীর ঝলসে গেল, গেল রে গেল, চলে গেল। মা, তুমি এসেছো? মা! তোর তো সাহস কম নয় মোহিনী ডাইনি, তুই আমার কন্যার ক্ষতি করার দুঃসাহস দেখিয়েছিস। তোর পাপই তোর যজ্ঞের আগুনে ঝলসে পড়ে ছাই হয়ে যাবে। ছাড়বো না, তোদের মা কন্যাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি তোদের শাস্তি দেওয়ার জন্য ফিরে আসব, নতুন কোন রূপে, নতুন কোন সময়ে। এ কথা বলে মোহিনী ডাইনি যজ্ঞের আগুনে ভস্ম হয়ে যায় আর ঝিনুকমালা তার কন্যার শরীরের বাঁধন খুলে দেয়। মা, তুমি ঠিক সময়ে এসেছো, নয়তো কি যে হতো। আমি আর তোমার কথায় আবদ্ধ হব না মা, কখনো আবদ্ধ হব না। দেখেছিস তো, তোর ভালোর জন্যই আমি এতদিন নিষেধ করতাম। চল চল, অনেক বড় বিপদ কেটে গেছে, এখন গুহায় ফিরে চল। এ কথা বলে ঝিনুকমালা মণিমালাকে নিয়ে গুহায় ফিরে আসে আর বেশ আনন্দেই পরবর্তী জীবন কাটাতে থাকে। মণিমালা এরপর থেকে আর ঝিনুকমালার কথার অবাধ্য হওয়ার চেষ্টাও করে না। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।